ভালোবাসার আগুন জেলে টাকা সব ঝেড়ে দিলে, সে আগুনে জ্বলিয়াছো আমি। বদলে গিয়েছো শুধু তুমি, ও বন্ধু, বদলে গিয়েছো শুধু তুমি। দিদি গেল শিল্প আনতে লন্ডনেরও হাটে। লন্ডনের ঠান্ডায় কুণাল শুধু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। লন্ডনেতে দিদিকে ডেকে করলো বড় ভুল, বছর ধরে শিল্প আনতে গিয়ে আনলো বড় চুল। দিদি হাঁটে লন্ডনে, হাওড়ায় মরে অসহায় নারীরা, দিদির তাতে কিছু যায় আসে না, তোরা গান মারা। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে বলবো পিসি যে গেছে লন্ডনে সেটা নিয়ে আমার কি মতামত। যদিও আমার মতামতে পিসির কিছু যায় আসে না, তবু আমি বলবো। আজকে দিদি লন্ডনের হাই কমিশনারের অফিসে গিয়ে গান গেয়েছে, তাও আবার কি রবীন্দ্রসঙ্গীত। তোমরা তো জানো দিদি একাধারে লেখক, একাধারে গায়িকা, একাধারে হচ্ছে সুরকার। তো আমার মনে সাদা মনে একটাই প্রশ্ন, যেটা হচ্ছে সেটা হচ্ছে দিদি যদি সুরকার হয় তাহলে দিদির সুর এত নড়বড়া কেন, এত মিথ্যে কেন বলে? চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। দেখো দিদি, কুণালটা এতটা অলস, সকালবেলা হাঁটার সময়ও তার কষ্ট হয়, শুধু বসে বসে টাকা মেরে মেরে খাবে। সারদার রোজভ্যালির যে টাকা মেরে অবৈধ সম্পত্তি সব বানিয়ে রেখেছিল, এগুলোর টাকা বসে বসে 7 পুরুষ ধরে খাবে। এদের তো লাইফে আর কিছু নেই, এদের হচ্ছে যা কামিয়ে রেখেছে ওগুলো বসে বসে খেলেও শেষ হবে না। মরছে তো সাধারণ মানুষ। কারা মরছে জানো? যারা হচ্ছে সারদার এজেন্ট, সারদার এজেন্টরা মরছে। তার কারণ হচ্ছে যারা টাকা নিয়েছিল সাধারণ মানুষ তো তাকেই ধরবে। তারা তো কুণাল নামের কাউকে চেনে না, তারা হচ্ছে সুদীপ্ত সেন নামে কাউকে চেনে না, দেবযানীকে চেনে না, ওরা তো অতদূর পর্যন্ত যেতেই পারবে না। তাই গ্রামের যারা এজেন্ট ছিল তারাই মার খাচ্ছে, তারা জমি বিক্রি করে ধান বিক্রি করে পয়সা দিচ্ছে, আর এরা এখানে এসিতে আছে, খালি বলছে আমরা মানুষের জন্য লড়ছি লড়ছি। বলছি দিদি, তুমি যে অক্সফোর্ডে ভাষণ রাখবে, তুমি তো আমাদের বাংলাতে ভালো করে বলতেই পারো না। বাংলায় তোমার যা মুখের ভাষা, বাল মারা লেওড়া এসব কত কি বেরিয়ে যায়। তো লন্ডনে যদি বাই চান্সে এইটা একটু বেরিয়ে যাবে তাহলে তো হয়েই গেল। সেখানটায় যে পশ্চিমবঙ্গের অপমানটা হবে সেটা আর কেউ ফেরাতে পারবে না। বলছি ও দিদি, স্বামী বিবেকানন্দের সাথে রাস্তায় তোমার পোস্টার পড়েছে, এটা কি ঠিক? এটা কি মানা যায় যে স্বামী বিবেকানন্দের পরে তোমার ফটো? আবার কোন দিন দেখবো নেতাজির ফটোর তলায় ভাইপোর ফটো, বা ভাইপোর পায়ের নিচে নেতাজির ফটো, এরকম দেখা যাবে। তোমরা স্বাধীনতা সংগ্রামীও ছিলে, কার বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিলে সেটা আমরা জানি না। মাদারের বাচ্চা। আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না। তো দেখো, এখন তুমি নেই, হাওড়ায় মানুষগুলো এত কষ্টে আছে, 5-6 দিন হয়ে গেছে, তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি জানি তুমি থাকলে কিছু না কিছু একটা করতে। আর ভাগাড়ে ওখানটায় মানুষেরা যে অবৈধভাবে ঘর বানিয়ে আছে সেটা পুলিশ প্রশাসনের নজরে পড়েনি। ওরা যখন ওখানটায় ব্যবসা করছে, ওরা যখন ওখানটায় সব কিছু করছে, তখন তোমার নজরে পড়েনি। এখন যখন ওইটা ধস নেমেছে তখন বলছে পৌরসভার আমাদের মেয়র, কলকাতা পৌরসভার, বলছে ওরা অবৈধভাবে ঘর করে আছে। তাহলে তোমরা যদি বৈধ, তোমরা তুলে দাওনি কেন ভোটের জন্য? ওই ভোটগুলো তোমাদের পাওয়া যাবে বলে। এখন যখন ধস নেমেছে তখন ওরা অবৈধ হয়ে গেছে, তোমরা তো অবৈধ, তোমাদের কোনো বৈধতা নেই। মানুষগুলো সত্যি বিপদে আছে, ওদেরকে বাঁচানোর জায়গায় এরা এখানটায় রাজনীতি করছে। এরা তো এসি ঘরে আছে, ওদের জল পেলো না পেলো, ওদের ছেলেমেয়েরা পড়তে গেল, স্কুল গেল না গেল, ওরা তো ছোট জাত, নিচু জাত, তাই ওদের কথা কেউ ভাববে না। এমনি ভোটের সময় জাতপাত নিয়ে কথা বলতে এলে তখন বড় বড় ডায়লগ, আর কিচ্ছু না। এরা হচ্ছে মানুষের পর্যায়ে পড়ে না। আমি এদেরকে কুকুরের থেকেও খারাপ ভেবে থাকি আর ভাববো। দেখুন পরিস্থিতি, দেখুন এইভাবে কি মাঝ রাস্তায় ব্যারিকেড ফেলে দিয়ে টর্চ দিয়ে গাড়ি আটকে দেয় মাঝ রাস্তায়? বলুন আপনারা, একটু বলুন।
সবাই দেখেছি আমরা ঘুমাই নেই, আমরা জেগেছিলাম সবাই দেখে। দেখো তোমার পুলিশ কতটা যে ব্যর্থ সেটা তুমি অন্তত ভালো করেই জানো। সারা দেশে যখন এইখানে ওখানে ওখানে এরকম করে বিভিন্ন জায়গায় বোমের কারখানা হচ্ছে, যতক্ষণ না বোম ফাটছে ততক্ষণ কারখানাগুলো বৈধ, আর যতক্ষণ বোমটা ফেটে 2-4 জন লোক মারা যাবে, পাশে 2-4টা বাড়ি ভেঙে যাবে, তখনই বোম কারখানাটা অবৈধ। যতক্ষণ তোমার পুলিশ থানাগুলোতে বসে থাকে ততক্ষণ যদি প্যাট্রোলিং করতো, খালি সব টাকা নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে দিলে তৈরি হবে। আমাদের গাড়িতে 70 স্পিডে আসছিল এসে মারে, তাহলে পুলিশ এখন পয়ের জন্য কত নিচে নামতে পারে? আমাদের দিদি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এ থাকার থেকে না থাকা উচিত, এ উচিত পশ্চিমবাংলার শেষ করে দিলে। এই চুরি আটকানোর ক্ষমতা নেই। তোমার ঘরে যে একটা বড় কয়লা চোর আছে, সেই চোরটাকে তুমি আগে আটকাও, দিলে দেখবে তুমি পুরো পশ্চিমবঙ্গ কন্ট্রোল করতে পারছো। না হলে কারুর বাবার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের একটা চুরি আটকে দেবে। আর যেই রাজ্যে একটা মেয়ের, ধর্ষিতা মেয়ের বিচারের জন্য তার বাবা মাকে এই দরজা থেকে ওই দরজা দৌড়াতে হয়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী গেছে অক্সফোর্ডে ভাষণ দিতে, আবার স্বামী বিবেকানন্দের পরে। ভাবা যায় যেই জায়গায় একটা মেয়েকে ধর্ষণ হওয়ার পর তার বাবা মা যখন তার বডিটা রাখতে চেয়েছিল তখন রাখলো না, সেটা সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী গেছে অক্সফোর্ডে ভাষণ দিতে। এটা মানা যায়? সব থেকে হাস্যকর কি জানো তো, যখন নিউ টাউনে ঘটনা ঘটেছিল তখন তোমাদের পুলিশ কি করেছিল? যখন হাতরাসে ঘটনা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী এরকম শাড়ি তুলে কোমরে একটা গিঁট বেঁধে তারপরে চলে গেছিল প্রতিবাদ জানাতে। এখন সেই প্রতিবাদীরা কোথায় ঢুকে গেছে? বুদ্ধিজীবীরা কোথায়? বুদ্ধিজীবী মারাচ্ছ। এখন যদি আমার প্রতিবাদ কোনো কারণে দিদির চোখে পড়ে, তাহলে আমাকে হতে পারে ঘরের নোটিশ আসতে পারে, নয়তো আমাকে কোর্টে যেতে হতে পারে। ওই দুটো জায়গায় গেলে আমি থাকতে পারবো না, কারণ আমি কমোডে হাঁকতে পারি না। দিদির তো কমোডের ব্যবস্থা আছে, আমি বনে হাঁকা অভ্যাস আছে আমার, কারণ দিদির পঞ্চায়েত প্রধান আমাদের পায়খানা খেয়ে নিয়েছে। কি মগের মুলুক নাকি? গালি। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।